রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, এই কুলাঙ্গার রাষ্ট্রের প্রধান, ওকে এই বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত এবং ওকে এই বাংলার জমিন থেকে জুতা পেটা করে এই দেশ থেকে অনেক প্রতারিত করব। আমরা শিবচর পৌরসভা যুবদল এবং ওনার বাবা মা কোন শিক্ষায় ওনাকে শিক্ষিত করেছে, একজন ভালো মানুষ, একজন ভালো ফ্যামিলির মানুষ, তার যে কথাবার্তা তাতে বোঝা যায় না যে উনি একজন ভালো ফ্যামিলির মানুষ। একজন কুলঙ্গার মানুষকে কুলঙ্গার বলতে পারে, ঠিক আছে? সে একজন প্রধানমন্ত্রী এই দেশের, তাকে এর আগেও বিগত সরকার অনেকবার কুলঙ্গার বলা হয়েছে। উনি এই দেশে আল্লাহর রহমতে আসার পরে আপনারা দেখছেন, আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক যারা আছেন, ওনার দ্বারা এরকম কোনো আচরণ এখনো পর্যন্ত হয় নাই। এ নিয়েও মানুষ বলে যে উনি আসলে কথা বলতে পারে না, একজন বলে উনি অশিক্ষিত মানুষ। তাহলে আমি তো মনে করি ওই অশিক্ষিত মানুষটাই ভালো, কারণ একজন শিক্ষিত আমার ইসলামের ধ্বংস করছে, নির্মমভাবে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে। আর একজন অশিক্ষিত মানুষ আমার আলেমকে ইজ্জত করছে, সম্মান দিছে। তাইলে রাশেদ প্রধান ওনার কোন ভাষা থেকে বলতে ভাঙা জবাব দিবেন আপনারা? এই যে আমি জুতা মারলাম রাশেদ প্রধানের ছবিতে তিনি কিন্তু জুতা নিক্ষেপ করছেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, রাজনীতির খাতিরে নয়, যারাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করবে, বাংলাদেশের স্পষ্ট জিনিসকে ঘোলাটে করার চেষ্টা করবে, তাদেরকে এইভাবেই দাঁত ভাঙা জবাব দিবেন আপনারা। এই যে আমি জুতা মারলাম রাশেদ দাঁত ভাঙা জবাব দিবেন আপনারা। এই যে আমি জুতা মারলাম রাশেদ প্রধানের ছবিতে তিনি কিন্তু জুতা নিক্ষেপ করছেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, রাজনীতির খাতিরে নয়, যারাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করবে, বাংলাদেশের স্পষ্ট জিনিসকে ঘোলাটে করার চেষ্টা করবে, তাদেরকে এইভাবেই দাঁত ভাঙা জবাব দিবেন আপনারা। এই যে আমি জুতা মারলাম রাশেদ প্রধানের ছবিতে তিনি কিন্তু জুতা নিক্ষেপ করছেন। এই লোকের বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থানে অবদান আছে কিনা, মুক্তিযুদ্ধে তার কোনো অবদান আছে কিনা আমরা কেউ জানি না। তার জন্য তো জুতাটাও সম্মানের হয়ে যায়। আমি আসলে ঢাকা শহরের কোন জায়গায় গোবর আছে আমি জানি না, আমি অনেক ঘুরছি, এই যে ঘাম দেখেন আমার, সারা দিন আমি গোবরের খুঁজেছিলাম, গোবর পাই নাই, যার জন্য আমরা জুতা নিয়ে আসলাম। তার মুখে একমাত্র পচা উচ্ছিষ্ট জিনিসগুলো তার মুখে মানায়। বাংলাদেশে রাজাকারের ঠাঁই হবে না, রাজাকাররা যাদেরকে শেল্টার দিবে তাদের ঠাঁই হবে না। উনি গত 2 দিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে বলেছে উনি নাকি কুলাঙ্গার। একজন ব্যক্তি যদি আপনার স্লিপ অফ টাং হতেই পারে, দুই একটা কথাবার্তা এদিক সেদিক হতেই পারে, টাইগার কাকে বলা যায়, কে বলতে পারে? আমি নিজে যদি কুলাঙ্গার হই তাহলে না আমি আরেকজন কুলাঙ্গারকে চিনবো। কুকুরকে চিনে তো সে আসলে প্রকৃতপক্ষে সেই হচ্ছে কুলাঙ্গার। যেই কারণে বাংলাদেশের এই যে স্থিতিশীল একটা পরিবেশ আছে, বাংলাদেশের মানুষ একটা সমস্যা থেকে পরিত্রাণের চেষ্টা করছে, সেই সময়ে তিনি বাংলাদেশের রাজনীতির নামে তিনি অপরাজনীতি করার চেষ্টা করছেন। সিনিয়র সিটিজেনশিপদেরকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি বলতে চাই তাদের জন্য যদি মব কালচার জায়েজ হয় তাহলে সাধারণ জনগণের জন্য মব কালচার আপনারা জায়েজ করে দেন, আমরা ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। বাক স্বাধীনতার নামে তারা হচ্ছে অবাধ স্বাধীনতা চায়। স্বাধীনতা এবং অবাধ স্বাধীনতা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই। যারা এই ধরনের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার কথা বলে, তাদেরকে বলেন স্বাধীনতা এবং অবাধ স্বাধীনতা এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা তারা জানুক, জেনে তারপরে তারা গণতান্ত্রিক আন্দোলন করবে, রাজনৈতিক আন্দোলন করবে, করুক, কোনো সমস্যা নেই আমাদের। এই যে রাশেদ সাহেব 71 পূর্ব থেকে 71 পরবর্তী সময়ে ওনার কি অবদান আছে আমরা জানি না। এখন উনি রাজনীতি করে, রাজনীতির স্বার্থে, রাজনীতির নামে যে অপরাজনীতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে অলরেডি, এই আলোচনায় থাকতে হবে, ভাইরাল হতে হবে, এই ধরনের ইয়াতে উনি হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের মন্তব্য করছে। আরেকটা উদ্দেশ্য তাদের, মানুষকে অস্থিতিশীল করার জন্য সেই ধরনের মন্তব্য করছে বলে আমি মনে করি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমি মনে করি তাদের নিজেদের অবস্থান থেকে, মুক্তিযুদ্ধের সময় যেরকম নিজেদের অবস্থান থেকে সুচ্চার। প্রধানমন্ত্রী বলতো যে এটা তো ছেলে একটা বানাইছে কুলঙ্গার, কিন্তু একটা ভদ্র মানুষ আরেকজন মানুষকে কুলঙ্গার বলতে পারে না। আমার আল্লাহ বলছে আমাকে পাইতে হলে আমার বান্দাকে ভালোবাসো, আমার মানুষকে ভালোবাসো। আমার ইসলামের বিধান কি, আমার রাসূলের বিধান কি, আমার আল্লাহর বিধান কি? তাহলে রাশেদ প্রধান উনি কোন ভাষা থেকে কথা বলছেন উনিই ভালো জানে, ওনার আল্লাহই ভালো জানে। আর আমাদের আইন প্রশাসনের কাছে এখন শুনি ওনারা শুধু একটাই, ওনাদের জুলাই 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 যোদ্ধা দিয়া জুলাই বাস্তবায়ন করার জন্য। তাহলে বাতিজা আপনারাও তো 18 মাস ছিলেন, আপনারা উপদেষ্টা ছিলেন বাতিজা, তাহলে কেন আমার জুলাই যোদ্ধাদের আপনাদের সামনে, যমুনার সামনেও তাদেরকে মানববন্ধন করা হয়েছে? আমার জুলাই যোদ্ধারা এখনো হসপিটালের বেডে আছে, কেউ পাও হারা, কেউ চোখ হারা, কেউ হাত হারা, এখনো পঙ্গু হইয়া জীবনযাপন কাটাইতেছে। তাদের কাছে 2-1 দিন আপনারা গেছেন, তার বাড়িতে দেখাইছেন। আপনারা কি ভাইরাল হওয়ার জন্য করছেন, না নিজেদের ফায়দা লোটার লেগে করছেন, না জনগণের লেগে কাজ করতে আসছেন আপনারা? এখন যে শুধু আপনারা জুলাই নিয়ে খালি সংসদে খালি জুলাই 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 জুলাই, তাহলে আপনারা 18 মাস কি করছিলেন? এই জনগণের স্বার্থে কি কাজ করছিলেন আপনারা? আপনারা তো অনেক কিছু বলছিলেন, সাগররণীর বিচার হবে, পিলখানার বিচার হবে, আমরা তো দেখতে পাইলাম না একটা বিচারও হয়েছে। কেন? আপনাদের উদ্দেশ্য কি?
সরকার নাইলে পারে না, তাহলে আপনারা তো উপদেষ্টা ছিলেন, আপনারা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, আপনারা তো পারতেন কাজগুলি বাস্তবায়ন করতে। কেন সাগর রুনির ছেলে যে ম্যাক একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানে আমি ছিলাম, উনি কথা বলছিল, আমি দেখছি ওই ছেলে কথা বলতে পারে না। যে আমি আশা করছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর সবাই আমাকে বলছিল যে এবার তোমার বাবা মার বিচার পাবা, কিন্তু 1 বছর হয়ে গেল আমি দেখতেছি না আমার বাবা মার বিচারের কোনো অগ্রগতি নাই। তারপরও আমি দাবি জানাইতেছি জোর গলায় যে আমার দাদু নানি মারা গেছে, যে আমার বাবার বিচার দেখে না, অন্তত আমার দাদু আছে জানি আপনাদের কাছে আমার দাবি অন্তত সে বিচারটুকু যেন দেখা যাইতে পারে। তাহলে আপনারা যখন উপদেষ্টা ছিলেন তাহলে 18 মাসে এইগুলোর একটা তদন্ত কেন আপনারা করেন নাই, কেন পারেন না আপনারা তো অন্তর্বর্তী